আচ্ছা, আমরা আজকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়ব ক্লাস 7-এর। কিন্তু আমি ক্লাস 7-এর ক্লাস 9 লিখেছি এই কারণে নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র ক্লাস 7-এ একবার পড়ানো হয়েছে, 9-এ একটু বিস্তৃতভাবে আর একটু বেশি আলোচনা করে পড়ানো হয়েছে। তো যাই হোক, আমি নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়ানোর আগে আগে গতিশীল বস্তুর ভরবেগ ব্যাপারটা কি, গতিশীল বস্তুর, যে বস্তুটা এগিয়ে যাচ্ছে, গতিশীল বস্তুর ভরবেগ ব্যাপারটা কি সেটা আগে জানতে হবে। ক্লাস 7-এর বইতে ভরবেগ ভাবে এই ব্যাপারটা ভালো করে লেখা নেই। আচ্ছা, ভরবেগ হচ্ছে তার আগে একটা বলি, যেমন একটা খেলনা গাড়ি, একটা মোটর গাড়ি, আমি জোরে একটা খেলনা মোটর গাড়ি মেঝের উপর দিয়ে গড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা বেগে, এরকম ছুটে আসছে একটা খেলনা গাড়ি, আমি হাত দিয়ে তাকে উল্টো দিকে বল প্রয়োগ করে তাকে থামাতে পারি। কিন্তু মোটামুটি খুব জোরেই আসছিল, খুব জোরে কেউ ছুড়ে দিয়েছে, কেউ জোরে চালিয়ে দিয়েছে, সেই খেলনা মোটর গাড়িটা এরকম আসছিল, তো আমি হাত দিয়ে তাকে বিপরীত দিকে বল প্রয়োগ করে তাকে থামাতে পারলাম। কিন্তু একটা প্রাইভেট কার, সেই প্রাইভেট কারটা যদি ওইভাবে ছুটে আসে, আমি কি ওইভাবে বল প্রয়োগ করে থামাতে পারবো? পারবো না। কারণ খেলনা গাড়িটা যে বেগে এদিকে আসছিল, ধরে নিলাম সেই প্রাইভেট কারটাও সেই একই বেগে এদিকে আসছিল, কিন্তু আমি সেটাকে থামাতে পারবো না ওই একই বল প্রয়োগ করে। একে থামাতে গেলে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। কেন? খেলনা গাড়িটা ছিল হালকা, অর্থাৎ এর ভর ছিল কম, কিন্তু সেই যে প্রাইভেট কারটা, তার ভর বেশি ছিল, প্রাইভেট কারের ভরটা বেশি ছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, কোনো জিনিসকে থামাতে গেলে আমাকে শুধু কত বেগে আসছে সেটা ভাবলে চলবে না, তার ভরটা কত ছিল, সেটা কত ভারী ছিল, সেই ব্যাপারটাও ভাবতে হবে। অর্থাৎ কোনো গতিশীল বস্তুর যদি ভরটা বেশি হয়, একই গতিতে চললে, দুটো বস্তু যদি একই গতিতে চলে, কিন্তু যেটার ভর বেশি, তার কিন্তু টোটাল গতীয় ধর্মটা কিন্তু অনেক বেশি, তাকে থামাতে গেলে আমাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে ভরবেগ কাকে বলে? কোনো গতিশীল বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে, মানে দুটো মিলিতভাবে, কোনো গতিশীল বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, তাকে বলে ওই বস্তুর ভরবেগ, তাকে বলে ভরবেগ। মাস, ভর মানে ইংরেজিতে মাস, তাহলে ভর যদি এম হয়, কোনো বস্তুর ভর এম এবং বেগ, মানে যে বেগে চলছিল, বেগ ভি হলে তার ভরবেগ হবে এম আর ভি এর গুণফল এম ভি, এম আর ভি এর গুণফল এম আর ভি গুণ করলে এম ভি। অর্থাৎ ভরবেগের মান হচ্ছে ভর আর বেগের গুণফলই হলো ভরবেগ। ভরবেগের পরিমাণটা ধরা হয়, এটা আমি আগে লিখেছি, ভরবেগের পরিমাণটা প্রকাশ করা হয় ভর এবং বেগের গুণফল। এখন বেগ তো ভেক্টর রাশি,
বেগ বলার সময় কোন দিকে যাচ্ছে সেটা বলতে হবে, অর্থাৎ বেগের দিক আছে, মান তো আছেই, দিকও আছে। তাহলে আর ভর তো স্কেলার রাশি, অর্থাৎ ভরের শুধু মান আছে, দিক নেই। কিন্তু গুণফল হচ্ছে, তাহলে ভরবেগের গুণফলটা, ভরবেগ কিন্তু ভেক্টর রাশি। একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি গুণ করলে গুণফলটা ভেক্টর রাশি হবে। তাহলে ভরবেগ হচ্ছে, ভরবেগ হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি বলতে বোঝায়, ক্লাস 7-এ বলা হয়নি, ক্লাস 9-এ জানিস, ভেক্টর রাশি মানে যে রাশির মান এবং দিক দুটোই আছে তাকে ভেক্টর রাশি বলে। তাহলে ভরবেগ হলো ভেক্টর রাশি। এক্ষেত্রে ওই বস্তুটার ভর তো নির্দিষ্ট, একটা বস্তুর ভর নির্দিষ্ট, কিন্তু ভর পরিবর্তনশীল হতে পারে, সেটা আমি পরে বলছি। সেটা সম্মিলিত অনেকগুলো বস্তু যদি একসাথে থাকে, তাদের কোনো বস্তু যদি কমে যায়, তাহলে ভরটা কমে যাচ্ছে, টোটাল ভর কমে যাচ্ছে, সেটা পরের কথা। এখন ভরবেগ ভেক্টর রাশি, বেগের যে দিক সেটাই হবে ভরবেগের দিক। ওই বস্তুর বেগের দিকই হলো বেগ যেদিকে থাকে, মানে বেগের দিক হলো, বেগের দিকটাই হবে, বেগের দিকই হলো ভরবেগের দিক। বেগটা যেদিকে সেদিকে হচ্ছে ভরবেগের দিকটাও সেদিকে আমরা ধরবো। তাহলে বস্তুর ভরবেগ কি বোঝা গেল? যে কোনো গতিশীল বস্তুর ভর আর বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। এখন ভরবেগটা হচ্ছে, ভরবেগের পরিমাণ হলো ভর আর বেগের গুণফলের সমান। বস্তুর ভর যদি m হয় আর বেগ যদি v হয়, তাহলে ভরবেগ হচ্ছে mv। আচ্ছা, আমি ধরলাম একটা বস্তুর ভর আমি ধরলাম m, একটা বস্তুর ভর হচ্ছে m, আর সেটা তার বেগ ছিল যেটা আগে উদাহরণ নিলাম v। সুতরাং তার ভরবেগ হলো m আর v এর গুণফল হচ্ছে mv। আচ্ছা, আর একটা বস্তুর ভর মানে দ্বিগুণ ভারী, অপর একটি বস্তুর ভর ধরলাম 2m, অর্থাৎ কিনা আগের বস্তুর ভরটা যা ছিল তার দ্বিগুণ ভর, দ্বিগুণ ভারী বস্তু, বেগটা কিন্তু একই ধরলাম, একই বেগে সে এগোচ্ছিল, তার বেগটা ছিল একই ভি, তখন ভরবেগ হয়ে গেল, সেই বস্তুটার ভরবেগ হলো, তাহলে গুণফল হবে, ভর ছিল 2m, তার সঙ্গে ভি গুণ করলে 2mv, এটা এর টোটালটা দ্বিগুণ, আগেরটা ছিল mv ভরবেগ, এটা 2mv, তাহলে ঠিক দ্বিগুণ হয়েছে, mv দ্বিগুণ 2mv। তাহলে যেহেতু ভরবেগ দ্বিগুণ, তাহলে আমাকে যদি সেই বেগেই সে এগোচ্ছে, তাহলে প্রথম বস্তুকে থামাতে যে বল প্রয়োগ করতে হয়েছিল, দ্বিতীয় বস্তুকে থামাতে তার দ্বিগুণ বল প্রয়োগ করতে হবে। সুতরাং এক্ষেত্রে দ্বিতীয় বস্তুটিকে থামাতে, আচ্ছা উল্টো করে লিখি, প্রথম বস্তুকে থামাতে যে বল, এক্ষেত্রে প্রথম বস্তুকে থামাতে যে বল প্রয়োগ করতে হয় বিপরীত দিক থেকে, প্রথম বস্তুকে থামাতে যে বল প্রয়োগ করতে হবে, যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, দ্বিতীয় বস্তুকে থামাতে যেহেতু এটা দ্বিগুণ হচ্ছে, ভরবেগটা দ্বিগুণ, এটা হচ্ছে এমভি ছিল, এটা 2mv, দ্বিগুণ হয়ে যাচ্ছে, এমভি ডাবল হচ্ছে 2mv। তাহলে এক্ষেত্রে প্রথম বস্তুকে থামাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, দ্বিতীয় বস্তুকে থামাতে তার দ্বিগুণ বল প্রয়োগ করতে হবে। দ্বিতীয় বস্তুটিকে থামাতে হলে তার দ্বিগুণ পরিমাণ বল প্রয়োগ করতে হবে, নাহলে থামবে না।
তাহলে মোটামুটি ভরবেগ ব্যাপারটা কি বোঝা গেল, যে ভর আর বেগের গুণফলে যে গতীয় ধর্মের সৃষ্টি হচ্ছে বস্তুর মধ্যে, গতিশীল বস্তু অতি অবশ্যই, গতিশীল বস্তু না হলে তো তার গতি মানে বেগই হবে না, তাহলে সেটাই হচ্ছে ভরবেগ। এইবারে দ্বিতীয় সূত্রটা নিউটন কি বললেন। নিউটন বললেন, তোদের ক্লাস 7-এর বইতে একটু অন্যরকম লেখা আছে, আমি সূত্রটা যেটা অরিজিনাল সেটাই লিখছি এবং বলছি। এই ভরবেগ দিয়ে সূত্রটা আছে, আর ওখানে ক্লাস 7-এর বইতে ভরবেগের কথা বলেনি, শুধু বেগটা কিভাবে পরিবর্তন হয়েছে সেটা বলা আছে। সেটা বলারও কারণ আছে, যেহেতু যেহেতু বস্তুর মানে ভরটাকে নির্দিষ্ট ধরে নিয়েছে, ভরটা চেঞ্জ হচ্ছে না। তাহলে দ্বিতীয় সূত্রটা হচ্ছে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা হচ্ছে গতিশীল কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগ পরিবর্তন কখন হবে, বেগ পরিবর্তন কখন হবে? একটা বস্তু তো নির্দিষ্ট গতিতে চলছে একই সরলরেখা বরাবর, তাহলে তো সে সমবেগে চলছে। এখন তারপরে যদি আমি বল প্রয়োগ করি তবেই বেগের পরিবর্তন হবে, তার মানে ভর আর বেগের গুণফলেরও পরিবর্তন হবে। তাহলে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের, মানে যে বলটা আমরা প্রয়োগ করেছি, প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং তো লিখেছি প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে, কারণ বেগের তো দিক আছে, প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। এইটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আচ্ছা, এবারে আমরা কি করে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা, মানে বল কাকে বলে সেটা জেনেছি। দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানা যায়? বলের পরিমাপ করা যায়। দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়, মানে বলটাকে মাপা যায়, কত বল ক্রিয়া করছে, পরিমাপ করা যায়। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। দ্বিতীয় গতিসূত্র থেকে বস্তুর বলের পরিমাপ করা যায়, আচ্ছা, এই যে সূত্রটা বলা হয়েছে, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, আমরা ধরলাম একটা বস্তুর ভর ছিল m, ধরি একটি বস্তুর ভর হচ্ছে m, স্থির ভরের বস্তু, ভর চেঞ্জ হচ্ছে না, ভর mই আছে, নির্দিষ্ট ভর মানে মাস, ইংরেজিতে মাস, তাই ভর m ধরা হয়। একটা বস্তুর মাস কথার থেকে mটা ধরা হয়েছে।
আর সেটি ভি ভি এই সমবেগে চলছিল, সেটি ভি বেগে গতিশীল ছিল। ভি বেগে একটা সরলরেখা বরাবর এগোচ্ছিল এম ভরের বস্তুটা। এবারে এরপরে যেই বল প্রয়োগ করা হবে তখনই তার গতির পরিবর্তন হবে, তার ত্বরণ তৈরি হবে। সমবেগে যখন চলছিল সে কোনোদিন থামতো না, কিন্তু আমি যেই বল প্রয়োগ করব তখন তো তার ত্বরণ তৈরি হবে, অর্থাৎ বেগের পরিবর্তন হবে। তার মানে টোটাল ভরবেগেরও পরিবর্তন হবে। তা ধরি একটা বস্তুর ভর এম, সেটি ভি বেগে চলছিল। বস্তুটির উপর টি সময় ধরে এফ বল প্রয়োগ করা হলো। একটা বস্তু এরকম চলছিল, এটা এম ভরের বস্তু, সেটা ভি বেগ নিয়ে চলছিল। এবারে তার উপরে আমরা একটা বল প্রয়োগ করলাম, বল এফ প্রয়োগ করলাম। কতক্ষণ ধরে? টি সময় ধরে আমরা একটা এফ বল প্রয়োগ করলাম। তাহলে সেই বস্তুটার ভর তো চেঞ্জ হবে না, ভর তো এম ছিল, কিন্তু বেগ তো পরিবর্তন হবে। আচ্ছা, এটা ভুল বলেছে একটু, আমি ধরে নিই ইউ বেগে চলছিল। একটা বস্তু ইউ বেগে, আদি বেগটাকে ইউ ধরতে হয়। মনে করি একটা বস্তুর ভর এম এবং সেটা ইউ বেগে গতিশীল ছিল, তাহলে ইউ বেগে চলছিল। আদি বেগটা, প্রাথমিক বেগটাকে ইউ ধরা হয় সাধারণত। তাহলে আমি প্রাথমিক বেগটা ইউ ধরলাম, ইউ বেগে চলছিল। এবারে তারপরে টি সময় ধরে এফ বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে যতক্ষণ বল প্রয়োগ করা হচ্ছে তার গতি বাড়তে থাকবে, যেহেতু একই পেছন দিক দিয়ে বল প্রয়োগ করছি। তাহলে প্রয়োগ করা হলো, এর ফলে তার গতিবেগ বেড়ে ভি হলো। এইবারে ভি হলো, আগে ইউ ছিল, এখন গতিবেগ ভি হলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে প্রাথমিক ভর ছিল এম, বেগ ছিল ইউ। তাহলে সুতরাং প্রাথমিক মানে প্রথম অবস্থায় প্রাথমিক ভরবেগ ছিল এম আর ইউ এর গুণফল এম ইউ। প্রাথমিক ভর তো একই, ভর এম, আর গতিবেগ ইউ নিয়ে চলছিল। আচ্ছা, অন্তিম যখন আমি যতক্ষণ ধরে তাকে বলটা প্রয়োগ করলাম টি সময় ধরে, তখন তার অন্তিম মানে শেষ, অন্তিম লিখতে পারিস, শেষও লিখতে পারিস। অন্তিম ভরবেগটা হয়ে গেল ভর একই ছিল এম, ভর তো স্থির ভর চেঞ্জ হয়নি। তাহলে ইউটা হয়ে গেছে ভি, তাহলে তখন ভরবেগ হচ্ছে ভি। তাহলে এটার থেকে এটা পরেরটা বেশি, বেগ বেশি যখন, তাহলে গুণফলটাও বেশি। তাহলে ভরবেগের পরিবর্তনটা কত? মানে ভরবেগ বাড়লো কতটা, ভরবেগের পরিবর্তন বলি। পরিবর্তন এক্ষেত্রে বেড়ে যাচ্ছে ভরবেগ, পরিবর্তন পরেরটা বেশি, এমভিটা বেশি, তার থেকে বিয়োগ করি এমইউ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। পরের ভরবেগটা হচ্ছে এইটা, আগের ভরবেগ হচ্ছে এমইউ। তাহলে কতটা বাড়লো ভরবেগ, মানে ভরবেগের পরিবর্তন হচ্ছে, আগে পরেরটা বেশি, পরেরটা আগে, আর তার থেকে আগেরটা বিয়োগ করলাম। তাহলে টি সময় এই পরিবর্তন হয়েছে, টি সেকেন্ডে বলি, টি সময় ধরে বল প্রয়োগ করা হয়েছে। টি সময়ে ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু ওই যেটা লিখলাম এমভি মাইনাস এমইউ। তাহলে একক সময় মানে এক সেকেন্ডে, এটা যদি টি সেকেন্ডে হয় তাহলে একক সময়ের পরিবর্তন, এটা ঐকিক নিয়মের মতো, এক সেকেন্ডে কত পরিবর্তন, টি দিয়ে ভাগ হবে। তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন কতটা হলো? এমভি মাইনাস এমইউ বাই টি। এটাই হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার।
একক সময় মানে 1 সেকেন্ডে যেটা সময়ের একক সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে যে পরিবর্তন হচ্ছে সেটাই পরিবর্তনের হার, সেটাকেই বলে পরিবর্তনের হার। 1 সেকেন্ডে যে পরিবর্তন হচ্ছে, একক সময় এই পরিবর্তনটাই হচ্ছে, তাহলে এটাই হচ্ছে পরিবর্তনের হার। আচ্ছা, এবার একটু মুছে দিচ্ছি উপরের থেকে, তাহলে একক সময়, তাহলে সুতরাং একটু বলে দিই, তাহলে ভরবেগের পরিবর্তনের হার হলো, ভরবেগ পরিবর্তনের হার ওইটাই হলো পরিবর্তনের হার ইকুয়াল টু ওটাই mv মাইনাস mu বাই টি, এটাই ভরবেগ পরিবর্তনের হার। নিউটনের গতিসূত্র কি বলা হচ্ছে? কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার। এই যে ভরবেগ পরিবর্তনের হার আমরা করে নিচ্ছি, এটা প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি, একটু মুছে দিচ্ছি, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা লিখতে পারি, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে লিখতে পারি আমরা পাই ভরবেগ পরিবর্তনের হার কোনটা? এইটা mv মাইনাস mu বাই টি। এই পরিবর্তনের হার কার সঙ্গে সমানুপাতিক? প্রযুক্ত বল, এফ বল প্রয়োগ করা হয়েছিল, আমার লেখা ছিল এফ বল প্রয়োগ করা হয়েছিল, এফ বলের সঙ্গে সমানুপাতিক। এটা ভ্যারিজাস, এটা সমানুপাতিকের চিহ্ন। ক্লাস 10-এ তোরা ভ্যারিয়েশন পড়বি, বেদ পড়বি, সেখানে এটা বুঝতে পারবি। তাহলে এফ মানে প্রযুক্ত বল ভ্যারি করছে, মানে পরিবর্তন হচ্ছে ভরবেগ পরিবর্তনের হারের সঙ্গে, বা তাহলে এফ ভ্যারিজাস, ভ্যারিজাস মানে পরিবর্তনের হার সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক, যাই হোক, এটা বোঝানোর জন্য এই চিহ্নটা, এটা অনেকটা আলফার মতো দেখতে, এই সমানুপাতিকের চিহ্ন। এফ ভ্যারিজাস, এটা পড়তে হবে ভ্যারিজ অ্যাজ, ভ্যারিজ অ্যাজ, এই কথাটা পড়তে হবে। এফ ভ্যারিজ অ্যাজ এটা, তো ভ্যারিজ অ্যাজ এইটা, এটার থেকে এম কমন যাচ্ছে, উপরে এম কমন যাচ্ছে, দুটোর মধ্যে এম আছে, ভি মাইনাস ইউ তলায় টি। পরেরটা হচ্ছে বা এফ ভ্যারিজ অ্যাজ, এই যে এম তো আছে, আর এই ভি মাইনাস ইউ বাই টি, এটা মানে কিন্তু ত্বরণ, এটা কিন্তু ত্বরণ, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এটা কারণটা এখানে লিখে দিই, কারণ ভি মাইনাস ইউ বাই টি, এটা মানে হচ্ছে এ, এটাকে ত্বরণ বলে আমরা জানি। কোনো গতিশীল বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এই যে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, প্রাথমিক বেগ ইউ, পরবর্তী বেগ হচ্ছে ভি, কতটা বেড়েছে, এটা হচ্ছে পরিবর্তন কতটা হয়েছে, আর হার মানে সময় দিয়ে ভাগ করলে হার বেরোয়, মানে 1 সেকেন্ডে কতটা বেগের পরিবর্তন হয়, এটা এখান থেকে আছে। তারপরের ব্যাপারটা হবে এই ভ্যারিজাস চিহ্ন থেকে সমান চিহ্ন আসতে হবে। এটা ক্লাস 10-এ তোরা ভালোভাবে পড়বি। ভ্যারিজাস চিহ্ন থেকে সমান চিহ্ন আসতে গেলে একটা ধ্রুবক গুণ করতে হয়, একটা ধ্রুবক সংখ্যা। এফ ইকুয়াল টু দিয়ে দিলাম, ভ্যারিজাস চিহ্ন পরিবর্তন হয়ে সমান চিহ্ন আসলে একটা কে ধ্রুবক লাগবে, কে ইন্টু এম এ, যেখানে কে হলো একটা ধ্রুবক, যেখানে কে হচ্ছে একটি ধ্রুবক। এটা অঙ্কের নিয়ম যে ভ্যারিজাস চিহ্ন থেকে সমান চিহ্ন আসতে গেলে একটা ধ্রুবক লাগবে। এখন এই ধ্রুবকের মানটা নির্ভর করতে হবে, এই ধ্রুবকের মানটা কত, তবেই সূত্রটা আসবে। কেটা তো অজ্ঞাত, কে তো ধ্রুবক, আমরা জানি না মানটা কত। তো এখন এই কে এর মান নির্ভর করে আমরা কোন হিসাবে বলের পরিমাপ করছি তার উপরে। কে এর মান নির্ভর করে বল পরিমাপের পদ্ধতির উপর। কে এর মান নির্ভর করে আমরা বল কোন পদ্ধতিতে মানে হিসাব করব, সেই বল পরিমাপের পদ্ধতির উপর। তার উপরে কে এর মানটা নির্ভর করবে। আমরা যদি ধরে নিই, আচ্ছা আমরা যদি ধরে নিই যে একক ভরের উপরে যে বল ক্রিয়া করলে একক ত্বরণ সৃষ্টি করে সেটাকেই একক বল বলে,
যদি ধরে নিই, যদি আমরা ধরে নিই যে একক ভরের উপরে একক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল লাগে সেটাই যদি একক বল হয়, আমরা যদি ধরে নিই যে একক ভরের বস্তু, যদি আমরা এসআই পদ্ধতিতে বলি ভরের একক কিলোগ্রাম, আর একক ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে যদি ধরে নিই যে একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করতে, কারণ বল প্রয়োগ করলেই তো ত্বরণ হবে, যদি ধরে নিই যে একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটাই একক বল, সেটাই একক বল, যদি আমরা এটাই ধরে নিই তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দেখ যখন একক ভর মানে m = 1, একক ভর ধরেছি, একক ত্বরণ মানে এইটা হলে তখন বলটা F = 1, এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে এই মানগুলি ওই সমীকরণে বসালে, উপরের সমীকরণে বসালে আমরা পাই k = 1। দেখ f এর জায়গায় 1 বসাচ্ছি, m এর জায়গায় 1 বসাচ্ছি, এর জায়গায় 1 বসাচ্ছি, অর্থাৎ একক বল তাকেই বলা হচ্ছে যখন একক ভরের বস্তুর উপরে সেই বল ক্রিয়া করলে একক ত্বরণ সৃষ্টি করতে পারে। যদি সেটাই আমরা ধরে নিই তাহলে এখানে F = 1, m = 1, k = 1, তাহলে গুণফল 1, এদিকে 1, তাহলে k এর মানও 1 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে সমীকরণটা দাঁড়াচ্ছে, সুতরাং সমীকরণটা k এর জায়গায় 1 হচ্ছে, তাহলে F = ma। সুতরাং আমরা পাই F = ma। এইটা হচ্ছে বল পরিমাপের সূত্র। বল পরিমাপের সূত্রের যে সমীকরণ F = ma, F মানে বল, অর্থাৎ বল = বস্তুর ভর গুণফল ত্বরণ, মানে ভরের সঙ্গে ত্বরণ গুণ করলেই আমরা বলের পরিমাপটা পাবো। এটাই হচ্ছে বল পরিমাপের সূত্র। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা বল পরিমাপের সূত্র আমরা পড়লাম। এখন আমরা একটু মুছে দিচ্ছি, আর একটু বলে আমি এটা শেষ করব যে দ্বিতীয় সূত্রের আলোচনা আর একটু বলি। দ্বিতীয় সূত্র থেকে আমরা কি কি জানতে পারি? আমরা প্রথম সূত্র থেকে জেনেছিলাম যে একটা বস্তু যদি সমবেগে চলতে থাকে, অর্থাৎ একই গতিতে একই সরলরেখা বরাবর চলতে থাকে, তখন কেউ যদি তাকে অপোজিট দিকে বাধা না দেয় তাহলে সে চিরকাল একই বেগে চলতে থাকবে। কিন্তু আমরা এখানে তার উপরে একটা বল প্রয়োগ করার কথা বলা হলো, তো যদি আমরা তার উপরে বল প্রয়োগ করি তাহলে যতক্ষণ তার গতির অভিমুখে যদি বল, এবারে যদি আমরা যেদিকে যাচ্ছিল সেই গতির অভিমুখে যদি আমরা বল প্রয়োগ করি, গতির অভিমুখে যতক্ষণ বল প্রয়োগ করব মানে যেদিকে যাচ্ছিল সেদিকেই বল প্রয়োগ করা হচ্ছে, গতির অভিমুখে যতক্ষণ বল প্রয়োগ করা হবে ততক্ষণই তার গতিবেগ বাড়বে, অর্থাৎ তাতে ত্বরণ সৃষ্টি হবে, গতিবেগ বাড়বে। আর যেই বল প্রয়োগ করাটা ছেড়ে দিলাম তাহলে আর গতিবেগ বাড়বে না,
তখন যে মানে বেগটা পেয়ে গেল, মানে বেগ বেড়ে যে বেগ পজিশনে পেল, সেই বেগেই সে সমবেগে চলতে থাকবে। আর বল প্রয়োগ বন্ধ করলে, বল প্রয়োগ করা বন্ধ করলে সে যে বেগ মানে যতক্ষণ বল প্রয়োগ করেছিলাম, সে যে অন্তিম বেগ বল প্রয়োগ বন্ধ করলে ওই বস্তু যে অন্তিম বেগ মানে যে শেষ বেগটা লাভ করেছিল, যে অন্তিম বেগ লাভ করেছিল, সেই বেগ নিয়েই চলতে থাকবে, সেই বেগ নিয়েই চলতে থাকবে। এটা আমরা বুঝতে পারবো। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, সেই বেগ নিয়েই চলতে থাকবে। আর আমরা বল, আর একটা জিনিস জানতে হবে, বল যেদিকে আমরা ত্বরণের যে দিক, বল বল যেদিকে বল যেদিকে প্রয়োগ করা হয়, ত্বরণও সেই দিকেই, তার ত্বরণ সেদিকেই হবে, তার ত্বরণ সেদিকেই হবে। এটা এই সূত্র থেকে আমরা, এই ফর্মুলা থেকে একবার জানতে পারলাম। তাহলে মোটামুটি বোঝা গেল দ্বিতীয় সূত্রটা, দ্বিতীয় সূত্র থেকে বল পরিমাপের সমীকরণ। তোদের ক্লাস 7-এর বইতে লেখা ছিল যে, এটা অন্যভাবে লেখা ছিল, নির্দিষ্ট ভরের বস্তুর উপরে বল প্রয়োগ করা হলে বলছে 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তনও তত বাড়বে। অর্থাৎ যত বল প্রয়োগ করব তার ওই যে তার মানে ত্বরণ হবে, ত্বরণ বাড়বে। যত বল প্রয়োগ করবে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন মানেই ত্বরণ, তার ত্বরণও বাড়বে। তাহলে বেগ মানে বল প্রয়োগ যদি দ্বিগুণ করি, ত্বরণও দ্বিগুণ হবে। এখান থেকে বুঝতে পারছি, আমি যেমন ভরবেগ দিয়ে বুঝিয়েছিলাম যে একটা বস্তুর বেগ যদি দ্বিগুণ হয়, ভরবেগও দ্বিগুণ হবে, তাকে থামাতে দ্বিগুণ বল প্রয়োগ করতে হচ্ছে। সেইভাবে আমি একটু ক্লাস 9 একসঙ্গে মিশিয়ে বলে দিলাম। ঠিক আছে, এই অবধি থাক নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তারপরেরটা পরে আলোচনা করব, আবার তৃতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব।